অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন, এই মুহূর্তে মানুষের প্রত্যাশা কোনো উচ্চবিলাসী বাজেট নয়, বরং একটি স্বস্তির বাজেট। পাশাপাশি তিনি আস্থা সংকট ও বাস্তবায়ন সংকটের কথাও বলেছেন। আসন্ন বাজেটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কেবল বড় বড় ঘোষণায় নয়, কোন ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার সবচেয়ে বেশি জরুরি? যদি আমরা মানে আজকে তো 21 তারিখ, আমি 18 তারিখ আমরা আমাদের বাজেটের যে ভাবনা এটাকে, এবং কারণ এখন একটা মোটামুটি কাঠামো পাওয়া গেছে যে কোন ধরনের আহ, আয় বা ব্যয় এগুলো হবে, আহ, আমাদের উন্নয়ন ব্যয়ের যেই কাঠামোটা এটাও পাওয়া গেছে, আমাদের উন্নয়ন ব্যয়ের মূল যে জায়গাটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটা পাশ হয়েছে। সুতরাং এখন একটা ধারণা করা যায় যে বাজেটের কাঠামোটা কেমন হবে। যেটা আলোচনা চলছে এখন সেগুলো হলো, আমরা বলি যে কর নীতিগুলো, করের ফিসক্যাল মেজার্সগুলো কেমন হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি তাহলে প্রথম গুরুত্বপূর্ণ সংস্কারের জায়গাটা হলো কর আহরণের জায়গা। এবং কর আহরণের জন্য আমাদের মানে মূল যেই চ্যালেঞ্জটা হবে বলে আমরা বলেছি সরকার, সেটা হলো যে এই বাজেটটাকে তার বাস্তবায়ন করতে হলে আপনার নিঃসন্দেহে সম্পদের সংশ্লেষ লাগবে। এখন সেইটা করতে হলে কর আহরণ ছাড়া কোনো উপায় নাই। আর সেইটা যদি করতে হয় তাহলে সেখানে সংস্কার লাগবে। এক ধরনের সংস্কারের আলোচনা অনেক দিন ধরে আছে, এটা নতুন কিছু না, প্রায় অন্তত 2 দশক হবে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ডে একটা কমিটিও হয়েছিল, মজিদ ভাই সেটার সিনিয়র মোস্ট সদস্য ছিলেন, ওনারা কাজ করে প্রস্তাব দিয়েছেন। এটা প্রাতিষ্ঠানিক পুনর্বিন্যাসের আলোচনাও আছে, যে এটাকে নীতি এবং আদায় এটাকে আলাদা করা। এটার সাথে নীতিগতভাবে আমার মনে হয় যে সবাই একমত হয়েছেন, কিন্তু এটা কেমনভাবে হবে রূপটা, সেইটা পরিষ্কারভাবে এটা নিয়ে ঐক্যমত্য নাই বা এটা ডিটেল নিয়ে আছে। তো সেই অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল সেইটাও এখন আরেকবার এই সরকার পুনর্বিবেচনা করছে। দ্বিতীয় যেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অতখানি আলোচনা হচ্ছে না, আমি এটাকে বারবার বলছি, সেটা হলো যে কর ফাঁকি রোধটা কীভাবে হবে। এইটা হলো আসল। 2 ধরনের কর ফাঁকি হয়। একটা হলো যে বাংলাদেশের সামর্থ্যবান মানুষ বা কোম্পানি হয়তো হয় পুরোপুরি কর দেন না, অথবা তারা সঠিকভাবে কর দেন না। দ্বিতীয় আর একটা আছে পরোক্ষ করের ক্ষেত্রে, এইটাও খুব মানে বড়োভাবে বিভিন্ন সময় সামনে এসেছে, কিছু প্রমাণ সহই, যে আমরা যারা গ্রাহক আছি, ভোক্তা আছি, তারা আমরা বিভিন্ন সময় আমাদের যে পণ্য বা সেবা আমরা ক্রয় করি সেটার জন্য আমরা পরোক্ষ কর দিচ্ছি, কিন্তু সেইখানেও আর এটা মানে রাজকোষাগার বা যেটা সরকারের এক্সচেকার আছে সেইখানে পর্যন্ত পৌঁছায় না। আমদানি ক্ষেত্রেও এই অভিযোগ বিস্তর আছে যে আমরা যে আমদানি করি সেটার মূল্যমান সঠিকভাবে হয় না, এবং অনেক ক্ষেত্রেই পুরো রাজস্ব আদায়ের যে কাঠামোটা এইটা খুবই টার্গেট ওরিয়েন্টেড, যেখানে পাচ্ছি এটা করা যায় কিনা মেজারগুলো ওভাবে নেওয়া হয়। এই জায়গাটা মানুষ বলতে আমি ভোক্তা এবং উদ্যোক্তা দুজনকেই একটু ব্যতিব্যস্ত, চিন্তিত, এবং সেই অর্থে কোনো ক্ষেত্রে আমি মানে অ্যাংশাস করে তুলে আর কি, তারা অস্থির হয়ে যান। তো এই জায়গাগুলো একটু পুনর্বিবেচনার বিষয় আছে। যে দৃষ্টিভঙ্গির কথা মজিদ ভাই বলছেন, আমি পার্শিয়ালি ওনার সাথে একমত, যে আপনি কর ন্যায্যতার বিষয়টা, করের প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়টা, কর আদায়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের দিকে এগিয়ে যাওয়াটা, এবং 4 নম্বর হলো সুশাসনের ব্যাপারটা, এইটাকে আপনি ধারণ করতে হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে ব্যয়ের দুটো দিক আছে। একটা হলো আপনি বরাদ্দ কোথায় দিচ্ছেন। নিঃসন্দেহে যেই 9,35,30,000 কোটি টাকা, 9,30,000 কোটি টাকার বাজেট বোধহয় আসতে যাচ্ছে, শেষ বোঝা যাবে কাছাকাছিই হবে, সেখানে অনেক ধরনের ব্যয় থাকতে পারে যেগুলো আসলে সেই অর্থে এখন প্রাধিকার নাই বা প্রয়োজনই নাই। আমি বছরের পর বছর এর আগে দেখেছি, এইবারের বাজেট এখনও আসে নাই, জানি না। যেমন সরকারের একটা বিরাট টাকা ধরে রাখা হয় যে সরকার শেয়ারে বিনিয়োগ করবে, এই ধরনের বরাদ্দ দিয়ে শুধু শুধু এটাকে করা হয়। এটা আসলে ব্যয়ও হয় না, কারণ আয় হয় না তো ব্যয় হয় না। বাজেটের বাস্তবায়ন 80% নেমে এসছে, ব্যয়ের দিক থেকেও আয়ের দিক থেকেও। তো এইগুলোকে ফেলে দেওয়া সম্ভব। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমরা ব্যয় যেটা করছি সেটা কি সঠিক দামে করছি কিনা। এই বালিশ কাণ্ড টাণ্ড আপনারা জানেন, এটা নিয়ে আছে। আজকেও নিউজে এসেছে যে আমাদের যেই
মানে এই সরকারও খুব বড়ভাবে করবে স্কুলের মিড ডে মিল। এইটার অভিযোগ আছে যে এটার যে কোয়ালিটি ফুড নষ্ট হয়ে যাচ্ছে, দাম বেশি হচ্ছে কিনা রাস্তাঘাটের, এগুলো আছে। সুতরাং ওই জায়গাটাতে মানে আপনি আস্থার জায়গা বলছেন, তো জনগণের আস্থাটা হলো আমি কর দিব, আমার করের অর্থ আমাকে প্রায়ই মানুষজন বলেন এই যে আপনারা বলেন কর দিতে, এইখানে তো ভাই কর দিয়ে লাভ কি, আমার টাকা নিয়ে তারপর চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাবে, ওটা পাবো না কিছু, এইটা। সুতরাং আমরা যদি বিশ্বের অভিজ্ঞতা দেখি, যেই দেশগুলো অনেক কর, আমরা কর হার নিয়ে অনেক আলোচনা করি, এত বেশি এত কম, যেই দেশগুলো অনেক বেশি কর হার আছে তারা কর দিতে কোনো তাদের অসুবিধা নেই, কারণ তারা রাষ্ট্রের সাথে এক ধরনের তাদের আস্থার জায়গা আছে এবং অনেক ধরনের সার্ভিস আছে তারা পায়, শিক্ষা, স্বাস্থ্য এবং পেনশন। আমি লাস্ট একটা কথা বলে শেষ করি। এই সরকারের যেই নির্বাচনী ম্যানিফেস্টো আছে সেইখানে ওনারা বলেছেন যে একটা ফিসক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট হবে এবং সেইটা পরিচালনা করবে হলো টোটাল পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ওই বাজেট ব্যবস্থাপনাটা। তো সেই যেটা যদি হয়, সেইটার মূল অর্থটা হলো যে জনগণ এবং রাষ্ট্রের ভেতরে, সরকারের ভেতরে একটা আস্থার সম্পর্ক থাকবে, এক ধরনের চুক্তি থাকবে। এই চুক্তিটা হলো আমরা কর দিব এবং সেই অনুযায়ী রাষ্ট্র যখন পরিচালনা করবে এটা অপচয় করবে না। আমি লাস্ট আর একটা বলি, এটা আমি প্রায় বলি, সরকারের আসলে কোনো অর্থ নাই। সরকার হলো জনগণের প্রতিনিধি হিসেবে ম্যানেজারের মতো। সুতরাং জনগণের অর্থ ব্যবহার করছেন আপনি, এটা অন্যের অর্থ ব্যবহার করছেন, এই আমানতের ভিতরে থাকতে হবে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গিটা ম্যানিফেস্টোতে লেখা আছে, বাংলাদেশে নাই, আর এই সরকারকে প্রমাণ করতে হবে। প্রতিফলনটা আমরা দেখতে চাই।